বিসমিল্লাহির রহমানির রহিম। My dear BCS examinees, I hope you are well. Alhamdulillah, I am also well by the grace of Allah. BCS preliminary বিশ্ববিদ্যালয় মেডিকেল ডেন্টাল ভর্তি, মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষক নিয়োগ, IBA BBA, বিভিন্ন মন্ত্রণালয়ের নিয়োগ, ব্যাংকার্স রিক্রুটমেন্ট, নন ক্যাডার এক্সাম, NTRC এক্সাম সহ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার সুপ্রিয় পরীক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজ আমি সাধারণ জ্ঞানের বাংলাদেশ বিষয়গুলির 7জন বিশিষ্ট যে মুক্তিযুদ্ধ বিষয়ক সাধারণ জ্ঞান নিয়ে আলোচনা করব। আজকে আলোচনার বিষয় হলো 7জন বিশিষ্ট আমাদের যে মুক্তিযুদ্ধে যে খেতাবপ্রাপ্ত 7জন যে বীরশ্রেষ্ঠ আছেন, বীরশ্রেষ্ঠ যে 7জন যে শ্রেষ্ঠ বীর আছেন তার থেকে বিভিন্ন পরীক্ষায় প্রতিযোগিতা BCS সহ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বিভিন্ন ধরনের প্রশ্ন এসে থাকে। 7জন বীরশ্রেষ্ঠ রিলেটেড বিভিন্ন ধরনের প্রশ্ন এসে থাকে। তাই আমি এই যে একটা আলোচনা করবো, এটা হচ্ছে সাধারণ জ্ঞানে বাংলাদেশ বিষয়গুলি একটি গুরুত্বপূর্ণ, আপনারা সবাই জানেন যে এটা একটা গুরুত্বপূর্ণ অংশ। আপনারা এটা পড়েছেন, আবার পড়বেন, এবং আমি ভিডিওটা দিচ্ছি। আশা করি আপনারা পড়ালেখার মাঝে মাঝে ভিডিওটাও দেখবেন, তাহলে হবে কি প্রিপারেশনটা হয়ে যাবে। এবং 7জন বিশিষ্ট এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং তাদের জন্মস্থান, অনেক সময় জন্ম তারিখ, কর্মস্থল, তাদের পদবি ইত্যাদি বিভিন্ন ধরনের প্রশ্ন এসে থাকে। এগুলো অনেক সময় স্মরণ রাখা টাফ হয়ে যায় আর কি। তাই যাতে আপনারা সহজে মনে রাখতে পারেন, সেই টেকনিক সহ কৌশল সহ আমি এটা আলোচনা করব। আর সবচেয়ে বড় কথা হলো, বই পড়ার পাশাপাশি যদি মাঝে মাঝে ভিডিও দেখেন, তাহলে যেটা আমি আগেও বলেছিলাম সেটা হলো যে আপনাদের অবশ্যই সময়টা প্রপারলি ইউজ করা হবে। কারণ একাধারে বই পড়া এটা সবসময় ভালো লাগে না, এবং বই পড়লে আমাদের শরীরে বিজ্ঞানীরা বলে থাকেন যে বই পড়লে কি হয়, আমাদের ব্রেনগুলো বেশি তাড়াতাড়ি করে অনেক তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যায়। এর পাশাপাশি যদি আমরা ডিভাইস ইউজ করে, যদি আমরা মাল্টিমিডিয়া ইউজ করে বা ডিভাইস ইউজ করে বা ICT ব্যবহার করে যদি লেখাপড়া করি, এক্ষেত্রে আমাদের শরীরের ক্লান্তিটা অনেকটা কমে যায়। বা এক্ষেত্রে পড়ালেখার পাশাপাশি, বই পড়ার পাশাপাশি যদি আপনারা একটা ভিডিও দেখেন, আবার বই পড়েন, আবার ভিডিও দেখেন, এভাবে করে যদি পড়ালেখা চালিয়ে যান, তাহলে কিন্তু একটা সময়টা বেশি আপনার কাজে লাগবে এবং বেশি ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে। তাই আমি আপনাদের 7জন বিশিষ্ট নিয়ে এখন আলোচনা করব। তাহলে শুরু করা যাক। মাই ডিয়ার BCS এক্সামিনিজ, BCS সহ যে কোনো সরকারি চাকরির প্রত্যাশী ভাই এবং বোনেরা, এখন আমি 7জন বিশিষ্ট যে আছে আমাদের, তাদের নিয়ে আলোচনা করব। শুরুতেই হচ্ছে, আপনারা সবাই জানেন, শুরুতে থাকবে মুন্সি আব্দুর রউফ। মুন্সি আব্দুর রউফ শুরুতে আসার কারণ হচ্ছে কয়েকটা কারণ। আমাদের যে কোনো অনুষ্ঠান শুরু হয় মুন্সি, মাওলানা, মুফতি, মুহাদ্দিস এই সমস্ত মুফাসসির ব্যক্তিদের দিয়ে, ইমাম সাহেব দিয়ে, কমপক্ষে মসজিদের ইমাম দিয়ে আমরা যে কোনো কর্ম উদ্বোধন করে থাকি আর কি। আপনারা সবাই জানেন, এমনকি একটা নতুন শিশু একটা জন্ম হলে সেখানে আমরা সাধারণত কী করি, এই মৌলবীদের দ্বারা কী করে সেখানে আজান দেওয়ার ব্যবস্থা করি। প্রথমে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, এরকম ইত্যাদি। সেক্ষেত্রে এটা আমাদের মনে রাখার একটা ভালো একটা সুযোগ আর কি, যে প্রথম শহীদ হন। বিভিন্ন পরীক্ষা এসেছিলো, অসংখ্যবার এসেছিলো যে 7জন বিশিষ্টের মধ্যে সর্বপ্রথম কে শহীদ হন আর কি। সেক্ষেত্রে মুন্সি আব্দুর রউফ, এই জন্য আমি 1 নম্বরে নিয়ে এসেছি। আরও একটা কারণ হচ্ছে তিনি 1 নং সেক্টরে তিনি কাজ করেছিলেন। যাই হোক, এখন শুরু করা যাক আর কি। 7জন বিশিষ্ট সম্পর্কে আমরা যা জানবো, প্রথমে আমরা নামটা জানবো, নাম তো জানতেই হবে। এরপরে তার জন্মস্থান, তারপরে জানবো আমরা তার পদবি, তারপরে তার জন্ম তারিখ জানবো, কর্মস্থল জানবো, কত নম্বর সেক্টরে তিনি কাজ করেছেন সেটা জানবো, এবং কখন তিনি শহীদ হন। আপনারা জানেন যে 7জন বিশিষ্ট সবাই শহীদ হয়েছেন যুদ্ধের মাঝখানেই তারা শহীদ হয়েছেন, তারা কেউ জীবিত ছিলেন না।
এখন তাহলে আমরা শুরু করি। নাম্বার 1 বা 1 নম্বরে থাকতেছে মুন্সি আব্দুর রউফ। তাহলে 1 নম্বর শহীদ হচ্ছেন কি মুন্সি আব্দুর রউফ। জন্মস্থান আলোচনা করব। জন্মস্থানে তাহলে আমরা জেলা হচ্ছে ফরিদপুর, তার জেলা হচ্ছে ফরিদপুর, আর উপজেলা হচ্ছে মধুখালী। সেখানে প্রচুর মধু পাওয়া যেত। দেখ এখন কীরকম মধু পাওয়া যায় জানি না, তবে উপজেলা মধুখালী এটা আমরা জানবো। তারপরে হচ্ছে গ্রাম হচ্ছে সালামতপুর। আর তারপরে হচ্ছে হুজুরদেরকে আমরা সাধারণত সালাম, মুন্সি হুজুরদের দেখলে আমরা অবশ্যই সালাম দিয়ে থাকি, এই জন্য তার গ্রাম সালামতপুর আর কি। আর জন্ম হচ্ছে মে মাসে জন্ম তার হয়েছে, এবং 1943 সালে তার জন্ম। তার জন্ম হচ্ছে মে মাসে 1943 সাল মে মাসে তার জন্ম হয়েছে। পদবী ছিল তার ল্যান্স নাইক। এটা হচ্ছে তার কর্মস্থল হলো ইপিআর অর্থাৎ ইস্ট পাকিস্তান রাইফেলস বলা হতো। পাকিস্তান আমলে যখন যুদ্ধ হচ্ছিল তখন তো আপনারা জানেন যে পূর্ব পাকিস্তান, এটা তখন ইস্ট পাকিস্তান রাইফেলস মানে পূর্ব পাকিস্তান রাইফেলস আর কি। পরবর্তীতে যখন বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই নামটি হয় বিডিআর অর্থাৎ বাংলাদেশ রাইফেলস। আর পরবর্তীতে আবার এর নামটা আবার চেঞ্জ হয়ে আসে বিজিবি। বিজিবি বর্তমান ইপিআর বা বিডিআর এর বর্তমান নাম হচ্ছে বিজিবি, যেটা আপনারা সবাই জানেন, বর্ডার গার্ড অফ বাংলাদেশ। আপনারা সবাই জানেন যে এই বর্ডার গার্ড অফ বাংলাদেশ বা বর্ডার গার্ড বাংলাদেশ এই বাহিনীতে তিনি বর্তমান যে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি যে বাহিনীটা আছে, বিজিবি বাহিনী, এই বাহিনীতে তিনি কর্মরত ছিলেন। আচ্ছা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর তার সেক্টর ছিল 1 নং সেক্টর। তিনি 1 নং সেক্টরে যুদ্ধরত ছিলেন বা দায়িত্ব পালন করেছিলেন আর কি। যুদ্ধের সময় তিনি 1 নং সেক্টরে দায়িত্ব পালন করেছিলেন। আর কবে শহীদ হন? তিনি শহীদ হন হচ্ছে, আমি যেটা আগে বলেছিলাম যে তিনি সর্বপ্রথম শহীদ হন। তিনি শহীদ হন হচ্ছে 8/4/1971 অর্থাৎ এপ্রিল মাসের 8 তারিখে। এপ্রিল মাস 1971 সালে এখানে 91 লেখা আছে, এটা হবে 1900, এটা ভুল আসছে যে 1791 আসছে, এটা হবে 1971 সাল হবে আর কি। প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে। আপনারা এটা জানেন যে 71 সালে তিনি শহীদ হয়েছিলেন, এটা হবে 1971 সাল আর কি। 1971 সালে 8ই এপ্রিল অর্থাৎ 8/4/1971 তারিখে তিনি শহীদ হন। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। আর এই প্রিন্টিং মিস্টেকের জন্য আমি দুঃখ প্রকাশ করছি, এবং ভবিষ্যতে যাতে এরকম প্রিন্টিং মিস্টেক না হয় তাই আমি আপনাদের কাছে আর কি দোয়া কামনা করতেছি। আর আপনারা অবশ্যই যে জানেন এটা 1971 সাল হবে। যুদ্ধে আমি আগে বলেছি কি 7 জন বীরশ্রেষ্ঠ কিন্তু যুদ্ধ করতে গিয়েই তারা শহীদ হয়েছেন। যুদ্ধক্ষেত্রেই, যুদ্ধের মাঠেই তারা কিন্তু শহীদ হয়েছেন, একজনও বেঁচে ছিলেন না এই আর কি। তাদের মৃত্যুটা হবে এই এপ্রিল থেকে শুরু করে ডিসেম্বরের মধ্যে সবাই মৃত্যুবরণ করেছেন। এপ্রিল থেকে শুরু করে ডিসেম্বর এবং 1971 সাল আর কি। অন্য কোনো সাল আর যাওয়ার কোনো সুযোগ নাই। তারা যুদ্ধ করতে গিয়ে তারা জীবন দিয়েছেন, এটুকু আমরা মনে রাখবো, এটা আমরা সবাই জানি এবং আমরা জেনে রাখবো। তাহলে আশা করি আপনারা মুন্সি আব্দুর রউফ সম্পর্কে আপনারা জানতে পেরেছেন। এখন আমরা পরবর্তীতে অন্য যে বীরশ্রেষ্ঠ আছে তাদের সম্পর্কে আমরা জানবো। মাই ডিয়ার বিসিএস এক্সামিনিজ, বিসিএস সরকারি চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, এখন আমরা জানবো যে 2 নম্বরে জানবো যে মোহাম্মদ মুস্তফা কামাল, আরেকজন বীরশ্রেষ্ঠ সম্পর্কে এখন জানবো। তিনি হচ্ছে মোহাম্মদ মুস্তফা কামাল। জন্মস্থান তার জেলা হচ্ছে ভোলা। জেলা তিনি ভোলা জেলার অন্তর্গত। তার জন্মস্থান বা জেলা হচ্ছে ভোলা, আর উপজেলা হচ্ছে দৌলতপুর। আর তার গ্রামের নাম ছিল মৌটুপি ছিল তার গ্রামের নাম। আর তিনি জন্মগ্রহণ করেন 16/12/1947 সাল, অর্থাৎ 1947 সালে 16ই ডিসেম্বরে কিন্তু তিনি জন্মগ্রহণ করেছেন। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা তারিখ। কিন্তু 1947 সালে গুরুত্বপূর্ণ, সালটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ কেন, এই দিনে কি হয় 1947 এই সালে কিন্তু বাংলাদেশ এই সময় পাকিস্তান এবং ভারত, এই 2টা রাষ্ট্রের জন্ম হয় 1947 সালে। এইরকম একটা সালে তিনি জন্মগ্রহণ করেছেন। আর জন্মগ্রহণ এই সালটা একটা গুরুত্বপূর্ণ। আর এদিকে তারিখ 16ই ডিসেম্বর, এই 16ই ডিসেম্বর কিন্তু একটা গুরুত্বপূর্ণ তারিখ। আপনারা জানেন যে 16ই ডিসেম্বরে 1971 সালে 16ই ডিসেম্বরে কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়, মানে বাংলাদেশ বিজয় লাভ করে।
এইরকম একটা দিনে তারিখে মাস এবং তারিখ আর সালটা একটা, যদিও 71 সাল সম্ভব না, কারণ তিনি তো যুদ্ধ করে তো দেশকে স্বাধীন করার ক্ষেত্রে তিনি জীবন দিয়ে গেছেন আর কি। দেখ, একবার স্বাধীনতার সময় তিনি এখন পাকিস্তান ভারতের স্বাধীনতার সময় তিনি জন্মগ্রহণ করেছেন, আর তিনি বাংলাদেশকে স্বাধীন করে দেওয়ার জন্য জীবন দিয়ে গেছেন আর কি। ঠিক আছে, আর স্বাধীনতার আগেই তিনি জীবন দিয়ে গেছেন। যাই হোক, কতই না স্যাক্রিফাইসটা তিনি করেছেন আর কি। তাকে তো আমরা শুধু বীরশ্রেষ্ঠ বলেই কিন্তু আমরা এটুকু উপাধি দিয়েই কিন্তু আমাদের হয় না, আরও বেশি দাও, কিন্তু এটাই তো সর্বোচ্চ আর কি। যাই আরও বেশি তারা কিন্তু আরও পাওয়া প্রাপ্য। যাই আমাদের দেশের সাংবিধানিকভাবে সর্ব দিক থেকে সর্বোচ্চ উপাধি তাদেরকে দেওয়া হয়েছে অবশ্য। আচ্ছা, যাই হোক, আমরা তার জন্ম সালটা জানলাম যে 47 সাল। এটা মনে রাখার জন্য সুবিধা হলো যে 1947 সাল আর 16 ডিসেম্বর তিনি জন্মগ্রহণ করেছেন। তার পদবি এখন জানবো। তার পদবি ছিল সিপাহী পদবি। তিনি তিনি শহীদ অবস্থায় বা তিনি যুদ্ধরত অবস্থায় তার যে পদবি ছিল সেটা ছিল সিপাহী, আর কর্মস্থল হচ্ছে সেনাবাহিনী। তিনি সেনাবাহিনীর একজন সিপাহী ছিলেন, আর তিনি 2 নং সেক্টরে তিনি যুদ্ধরত ছিলেন বা দায়িত্বরত ছিলেন আর কি। 2 নম্বর সেক্টরে তিনি ছিলেন, এবং তিনি শহীদ হন 2য় নম্বরে তিনি আর কি। অর্থাৎ প্রথমে শহীদ হন আপনাদের মুন্সি আব্দুর রব, এরপরে যিনি শহীদ হন তিনি হচ্ছেন যে মোস্তফা কামাল। তিনি 2 নম্বর সেক্টরে ছিলেন এবং তিনি শহীদের দিক থেকে 2য় নম্বরে ছিলেন আর কি। আশা করি এটি আপনাদের মনে থাকবে। আর তিনি শহীদ হন হচ্ছে 14 এপ্রিল, 14 এপ্রিল 1971 সাল আর কি। 14 এপ্রিল সাধারণত কী হয় আমাদের বাংলাদেশের 14 এপ্রিল সাধারণত পয়লা বৈশাখ হয়ে থাকে। ম্যাক্সিমাম ক্ষেত্রে সাধারণত 14 এপ্রিল পয়লা বৈশাখ হয়ে থাকে আর কি। যদি কখনো হেরফের হয়ে থাকে, সাধারণত হেরফের আমি এখনো আমার জীবনে এখনো হেরফের পাইনি। এরকম একটা গুরুত্বপূর্ণ তারিখে তিনি শহীদ হয়েছেন আর কি, জীবন দিয়েছেন। কেন জীবন দিয়েছেন? দেশকে স্বাধীন করার জন্য, যাতে আমরা মাথা উঁচু করে বিশ্বের দরবারে দাঁড়াতে পারি, আমরা স্বাধীনভাবে চলতে পারি। দেশ স্বাধীনতার সুখে মজাই আলাদা। আমাদেরকে স্বাধীনতা দেওয়ার জন্যই তিনি জীবন দিয়েছেন। আশা করি যাই সুপ্রিয় পরীক্ষার্থী ভাই বোনেরা, আশা করি আপনার ভালো লেগেছে এবং সহজে মনে থাকবে আর কি। মাই ডিয়ার বিসিএস এক্সামিনিস, বিশেষ অন্যান্য সরকারি চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, এবার আমরা আরেকজন বীরশ্রেষ্ঠ সম্পর্কে জানবো। তিনি হচ্ছেন মতিউর রহমান। তার জন্মস্থান জানবো। জন্মস্থান হচ্ছে জেলা নরসিংদী, আর উপজেলা হচ্ছে রায়পুরা, আর গ্রাম হচ্ছে রামনগর। তাহলে আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। এরপরে হচ্ছে জন্ম। তিনি জন্মগ্রহণ করেন 29/11/1942, অর্থাৎ 1942 সালে 29শে নভেম্বর আর কি। 29শে নভেম্বর 29/11/1942 সালে তিনি জন্মগ্রহণ করেন। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। এবারে জানবো তার পদবি। তার পদবি ছিল ফ্লাইট লেফটেন্যান্ট। তিনি ফ্লাইট লেফটেন্যান্ট পদে ছিলেন। তার কর্মস্থল ছিল বিমান বাহিনী। তিনি বিমান বাহিনীতে ফ্লাইট লেফটেন্যান্ট পদবি পদে তিনি ছিলেন আর কি। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। তাহলে তিনি হচ্ছেন বিমান বাহিনীতে তিনি কাজ করতেন। এরপর তিনি কখন শহীদ হন এটা আমরা জানবো। তিনি শহীদ হন 20/8/1971 সাল। অর্থাৎ 1971 সালে তিনি অর্থাৎ আগস্ট মাসের 20 তারিখে 20শে আগস্ট তিনি শহীদ হন আর কি। আপনারা বুঝতে পারছেন। তাহলে আমরা এবার জানলাম কি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান সম্পর্কে আমরা জেনে নিলাম। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন এবং এটা আপনাদের স্মরণ থাকবে আর কি। তাহলে তার জন্ম হলো 29/11/1942, আর মৃত্যু হলো 20/8/1971। আশা করি আপনাদের এটা স্মরণ থাকবে। মাই ডিয়ার বিসিএস এক্সামিনি, সুপ্রিয় বিসিএস প্রত্যাশী ভাই এবং বোনেরা, এবার আমরা জানবো আরেকজন বীরশ্রেষ্ঠ। এবার জানবো বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ সম্পর্কে এখন আমরা জানবো। প্রথমেই থাকতেছে জন্মস্থান জেলা হচ্ছে নড়াইল। তাহলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ, তার জন্মস্থানের জেলা হচ্ছে নড়াইল জেলা, আর গ্রাম হচ্ছে মহিষখোলা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ওখানে প্রচুর মহিষ পাওয়া যায়, আর মহিষা খোলামেলা ওখানে স্বাধীন। মহিষরা পর্যন্ত ওখানে স্বাধীন আর কি, সবাই স্বাধীন। ওখানে কোনো মহিষকে বাধায় রাখা হয় না, এই জন্য মহিষ খোলা বলা হয়। এবং তিনি দেশকে স্বাধীন করার জন্যই আর কি তার জীবনটা দিয়ে তিনি বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত হয়েছেন।
জন্মস্থান জানলাম। এবার জানবো তার জন্ম তারিখ আমরা জানবো। তার জন্ম তারিখ হচ্ছে 26/2/1936 সাল, অর্থাৎ তিনি 1936 সালে 26শে ফেব্রুয়ারিতে তিনি জন্মগ্রহণ করেছেন। তিনি জন্মগ্রহণ করেছেন 1936 সালে 26শে ফেব্রুয়ারি। আশা করি আপনাদের এটা স্মরণ থাকবে। এরপরে জানবো তার পদবী। তার পদবী ছিল ল্যান্স নায়েক। আর কর্মস্থল হচ্ছে ইপিআর অর্থাৎ বর্তমান যে বিজিবি আছে, যেটা আগে বলেছিলাম আমি, বর্তমান যে বিজিবি নামে যে বাহিনীটি আমাদের দেশে আছে, এই বাহিনীর আগে নাম ছিল বিডিআর, তার আগের নাম ছিল ইপিআর। এই বাহিনীতে তিনি কাজ করতেন আর কি। পাকিস্তান আমলে তিনি পূর্ব পাকিস্তানের অর্থাৎ ইপিআর বাহিনীতে তিনি কাজ করতেন। তার পদবী ছিল ল্যান্স নায়েক। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। এবার হচ্ছে আমরা জানবো তিনি কত নম্বর সেক্টরে তিনি যুদ্ধের সময় তিনি কত নম্বর সেক্টরে দায়িত্ব পালন করেছেন সেটা আমরা জানবো। তিনি যুদ্ধের সময় তিনি 8 নং সেক্টরে দায়িত্ব পালন করেছিলেন। এরপর তিনি কখন শহীদ হন সেটা আমরা জানবো। তিনি শহীদ হন 5/9/1971 সালে, অর্থাৎ 1971 সালে 5ই সেপ্টেম্বর তিনি শহীদ হন আর কি। তাহলে 5ই সেপ্টেম্বর তিনি, অর্থাৎ 5/9/1971 সালে তিনি শহীদ হন। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন এবং ভালো লেগেছে। মাই ডিয়ার বিসিএস এক্সামিনিস্ট, সুপ্রিয় বিসিএস প্রত্যাশী ভাই এবং বোনেরা, এবার আমরা জানবো বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান সম্পর্কে। এবার তাহলে আমরা জানবো বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান আরেকজন বীরশ্রেষ্ঠ সম্পর্কে। বীরশ্রেষ্ঠদের প্রতি সমস্ত এই যে 7 জন বীরশ্রেষ্ঠ আছে তাদের প্রতি সম্মান প্রদর্শন করি, তাদের যথাযথ সম্মান রেখেই আমরা পড়ালেখাগুলো করবো এবং কীভাবে তাদের সম্মানবোধ শ্রদ্ধাবোধ রেখেই আমরা কিন্তু তাদের সম্পর্কে জানবো। এখন আমরা জানবো বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান সম্পর্কে। তার জন্মস্থান হচ্ছে জেলা হচ্ছে ঝিনাইদহ। তার জেলা হচ্ছে ঝিনাইদহ জেলা তিনি জন্মগ্রহণ করেন। উপজেলা হচ্ছে মহেশপুর, আর সে গ্রাম হচ্ছে খোর্দ খালিশপুর। তাহলে উপজেলা মহেশপুর, গ্রাম হচ্ছে খোর্দ খালিশপুর। আশা করি আপনাদের এটা মনে থাকবে। জেলা হচ্ছে ঝিনাইদহ। আর তিনি জন্মগ্রহণ করেন, তার জন্ম তারিখটা অনেক সহজ আছে আর কি, 2/2/1934 আর কি। তিনি 1934 সালে 2রা ফেব্রুয়ারি 1934 সালে তিনি জন্মগ্রহণ করেন। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন এবং ভালো লেগেছে। এবং জানবো তার পদবী সম্পর্কে। তার পদবী ছিল সিপাহী, আর কর্মস্থল হচ্ছে সেনাবাহিনী, অর্থাৎ তিনি সেনাবাহিনীর সিপাহী পদে তিনি ছিলেন আর কি। তার কর্মস্থল ছিল সেনাবাহিনী তিনি কাজ করেছেন এবং তার পদবী ছিল সিপাহী। আপনারা এটা বুঝতে পেরেছেন। এবং এবার জানবো আবার তার সেক্টর, তিনি কত নম্বর সেক্টরে তিনি যুদ্ধ করেছিলেন বা দায়িত্ব পালন করেছেন সেটা হচ্ছে তিনি 4 নম্বর সেক্টরে। আপনারা জানেন যে বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধ শুরু হয় তখন সমগ্র বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল। সেক্ষেত্রে তিনি 4 নং সেক্টরে আর কি দায়িত্ব পালন করেছিলেন। আশা করি এটা বুঝতে পেরেছেন। এরপরে আমরা জানবো তিনি কখন শহীদ হন আর কি। তিনি শহীদ হন 10/12/1971 সাল, অর্থাৎ তিনি 10ই ডিসেম্বর আর কি হবে। 10/12/1971 অর্থাৎ 10 ডিসেম্বর। একদম বাংলাদেশের বিজয়ের জাস্ট কয়েকদিন আগে আর কি, 16 ডিসেম্বর বিজয় হয়, আর তিনি 10 তারিখে আর কি মৃত্যুবরণ করেন আর কি, শহীদ হন আর কি। তাহলে হচ্ছে 10/12/1971 সাল, অর্থাৎ তিনি 10ই ডিসেম্বর তিনি শহীদ হন। আশা করি আপনাদের এটা মনে থাকবে এবং এটা ভালো লেগেছে আর কি। মাই ডিয়ার বিসিএস এক্সামিনিস্ট, সুপ্রিয় বিসিএস সরকারি চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, এবার আমরা জানবো আরেকজন বীরশ্রেষ্ঠ সম্পর্কে। তিনি হচ্ছেন বীরশ্রেষ্ঠ রুহুল আমিন। নাম্বারিং আমাদের ক্ষেত্রে না, আমি যে সিরিয়ালগুলো করেছি আসলে সবাইকে 1 নম্বরে রাখা উচিত ছিল। 1 2 3 4 5 6 7 এইভাবে করে রাখা ঠিক না। এটা আমার পরে স্মরণ হয়েছে, এই জন্য সবাইকে 1 নম্বরে সবাইকে এক করে বা নাম্বারিং করা এখানে প্রয়োজন ছিল না। একজনের সিরিয়াল ধারাবাহিকতার জন্য কখনো নাম্বারিং করেছি, আবার পরে নাম্বারিং বাদ দিয়েছি। এটা ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে যে তারা সবাই সমান, সবাইকে সমানভাবে শ্রদ্ধা করবো, সবাই হচ্ছে বীরশ্রেষ্ঠ আর কি।
দেখ কেউ আগে শহীদ হয়েছেন, কেউ পরে যে শহীদ হয়েছেন, এতটুকু পার্থক্য, আর 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 কোনো পার্থক্য নেই। কেউ আগে শহীদ হয়েছেন, কেউ পরে, কিন্তু সবাই শহীদ হয়েছেন, সবাই দেশের জন্য, দেশের স্বাধীনতার জন্য তারা জীবন দিয়ে গেছেন আর কি, সর্বোচ্চ ত্যাগ তারা করে গেছেন। যাক, এবার বিশিষ্ট রুহুল আমিন সম্পর্কে জানবো। তার জন্মস্থান জেলা হচ্ছে নোয়াখালী জেলা, নোয়াখালী উপজেলা হচ্ছে সোনাইমুড়ি। আশা করি বুঝতে পেরেছেন। জেলা হচ্ছে নোয়াখালী আর উপজেলা হচ্ছে সোনাইমুড়ি, আর গ্রাম হচ্ছে বাগপাছড়া। আশা করি, কারণ তিনি তো সেরকম একজন ব্যক্তি ছিলেন, বাঘের মতো, সিংহের মতো তার গর্জন ছিল, এই আর কি। আর কারণটা হলো তার গ্রামের নাম হচ্ছে বাগপাছড়া, বা বুঝতেই হবে আর কি, বৃক্ষ ফলে পরিচয়। তার গ্রামটা কি? বাগপাছড়া। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং জন্ম তারিখ বা জানবো, তার জন্ম তারিখ বা জন্ম সাল আমরা জানবো। সবার জন্ম তারিখ আসলে ভালোভাবে সেভাবে জানা সম্ভব হয়নি, যাই হোক আমার তারিখটা, সালটা আমরা অন্তত কমপক্ষে জানবো, মনে রাখার চেষ্টা করবো। সেটা হচ্ছে তার জন্ম হচ্ছে 1934 সালে। তিনি 1934 সালে জন্মগ্রহণ করেছেন বাগপাছড়া গ্রামে, সোনাইমুড়ি উপজেলা এবং নোয়াখালী জেলায় তিনি জন্মগ্রহণ করেন। আশা করি এটা বুঝতে পারি। এবার জানবো আমরা তার পদবি এবং কর্মস্থল। তার পদবি ছিল স্কোয়াড্রন ইঞ্জিনিয়ার, আর কর্মস্থল ছিল নৌবাহিনী। তিনি নৌবাহিনীতে কাজ করতেন, নৌবাহিনীতে কাজ করতেন, এবং সেক্ষেত্রে তার পদবি ছিল স্কোয়াড্রন ইঞ্জিনিয়ার তিনি ছিলেন আর কি। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। এবার জানবো তার তিনি কত নম্বর সেক্টরে কাজ করতেন। আপনারা জানেন যে সেক্টর 10 নৌবাহিনী কিন্তু 10 নম্বর সেক্টরে, নৌবাহিনী সেক্টরটা কিন্তু নৌবাহিনীর আন্ডারেই ছিল আর কি। আপনারা এটা জানেন, অনেকে সবাই জানেন এবং অবশ্যই জানেন, এবং মনে রাখার চেষ্টা করবেন, এবং মনে থাকবে আর কি, যে তাহলে নৌবাহিনী কিন্তু 10 নম্বর সেক্টরে কাজ করতো। তাহলে পুরো নৌবাহিনীকে কিন্তু 10 নম্বর সেক্টরে, মানে সেক্টরটাকে পুরো নৌবাহিনীর আন্ডারে দেওয়া হয়েছিল আর কি। আশা করি আপনারা এটা সবাই জানেন এবং এটা মনে থাকবে। এবার জানবো তাহলে হচ্ছে তিনি 10 নম্বর সেক্টরে তিনি কর্মরত ছিলেন, বা তিনি দায়িত্ব পালন করেছিলেন। এবার জানবো তিনি কবে শহীদ হন, এটা আমরা জানবো। তিনি শহীদ হন 10/12/1971, অর্থাৎ তিনিও 10ই ডিসেম্বরে তিনি শহীদ হন, অর্থাৎ 1971 সালে ডিসেম্বরের 10 তারিখে তিনি শহীদ হন। আশা করি এটা বুঝতে পেরেছেন। এবং স্বাধীনতার বা বিজয় জাস্ট কয়েকদিন আগে তিনি শহীদ হন আর কি, বিজয়ের মাসে তিনি শহীদ হন। আশা করি এটা বুঝতে পেরেছেন এবং আপনাদের অবশ্যই স্মরণ থাকবে। মাই ডিয়ার বিসিএস এক্সামিনিস, বিশেষ অন্যান্য সরকারি যে চাকরি, এই সমস্ত চাকরি যারা প্রত্যাশা করে, এই সমস্ত ভাই এবং বোনেরা যারা আমাদের দেশের বড় বড় ক্যাডার হবেন, বড় বড় মানে চাকরি, বড় বড় অফিসার হবেন, তাদের সামনে আমি আসলে একজন ক্ষুদ্র ব্যক্তি। এখন আরেকজন বীরশ্রেষ্ঠ সম্পর্কে আলোচনা করছি। সেই যে বীরশ্রেষ্ঠ, এখন আমরা জানবো বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর সম্পর্কে। যেটা আগে বলছিলাম যে তাদের ব্যাপারে নাম্বারিং করাটা ঠিক না। যাই হোক, বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের জন্মস্থান হচ্ছে জেলা বরিশাল। তাহলে বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের জন্মস্থান জেলা হলো বরিশাল, আর উপজেলা জানবো, উপজেলা হচ্ছে বাবুগঞ্জ উপজেলা, জেলা হচ্ছে বরিশাল। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। এবার জানবো তার গ্রাম হচ্ছে রহিমগঞ্জ। তাহলে উপজেলা হচ্ছে বাবুগঞ্জ আর গ্রাম হচ্ছে রহিমগঞ্জ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এবার জানবো তার জন্ম সাল জানবো আমরা। তার জন্মসাল হচ্ছে তিনি 1948 সালে, তিনি 1948 সালে জন্মগ্রহণ করেন, অর্থাৎ পাকিস্তান এবং ভারত রাষ্ট্রে যখন জন্ম হয় 47 সালে, আপনারা জানেন, তার 1 বছর পরেই তিনি জন্মগ্রহণ করার পরেও তিনি কিন্তু দেশের স্বাধীনতার জন্য তিনি জীবন দিয়ে গেছেন। দেশকে স্বাধীনতার জন্য তিনি সর্বোচ্চ তার জীবন সর্বোচ্চ মানে উৎসর্গ করে গেছেন আর কি। চিন্তা করেন। আর অথচ আমরা কিন্তু, বা অনেকেই, আমাদের অবশ্য ওই সময় জন্ম হয়নি, আমাদের সেই সুযোগ ছিল না, কিন্তু আমাদের দেশে সবাই কিন্তু এই কাজটি করতে পারেনি। আমাদের দেশে যারা বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, খেতাব ছাড়াও অনেক মুক্তিযোদ্ধা আছেন, তাদেরকে প্রতি অসংখ্য ধন্যবাদ যারা মুক্তিযুদ্ধ করেছেন আর কি। কেউ মুক্তিযুদ্ধ করেছেন, আবার কেউ মুক্তিযুদ্ধকে সহায়তা করেছেন, কেউ ট্রেনিং দিয়েছেন, কেউ আবার কবিতা লিখেছেন, সাহিত্য রচনা করে তাদেরকে করেছেন, কেউ গান রচনা করে, কেউ গানের মাধ্যমে উৎসাহ দিয়েছেন। এভাবে বিভিন্ন ক্ষেত্রে যারা দেশের স্বাধীনতার জন্য যারাই অবদান রেখেছেন, যেভাবে হোক না কেন, যারা অবদান রেখেছেন, সবার প্রতি আমাদের সম্মান থাকবে, শ্রদ্ধা থাকবে, সবাইকে আমরা যেন সম্মান করে শ্রদ্ধা করে। দেখ, এবার আসি যে
তার পদবি এবং কর্মস্থল সম্পর্কে জানবো। তার পদবি ছিল তিনি তার ক্যাপ্টেন পদে তিনি ছিলেন আর কি, এবং তার কর্মস্থল হচ্ছে সেনাবাহিনী, অর্থাৎ তিনি সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন ছিলেন আর কি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার জানবো তার সেক্টর, তিনি কত নং সেক্টরে তিনি যুদ্ধের সময় তিনি কত নং সেক্টরে দায়িত্ব পালন করেছেন আর কি। তিনি 7 নং সেক্টরে দায়িত্ব পালন করেছিলেন। আর তারপর জানবো আমরা আর কবে তিনি শহীদ হন। তিনি শহীদ হন। তিনি শহীদ হন দেশ বিজয়ের, বাংলাদেশের বিজয়ের বা স্বাধীনতার মানে যে মানে আপনারা জানেন যে আমাদের দেশ মুক্তিযুদ্ধে আমাদের আমরা বিজয় লাভ করি 1971 সালে 16ই ডিসেম্বর, আর তিনি শহীদ হন 14ই ডিসেম্বর, অর্থাৎ যে দিনটি আমাদের শহীদ বুদ্ধিজীবী দিবস, সেই দিনে তিনি আর কি শহীদ হন। অর্থাৎ তিনি কিন্তু বুদ্ধিজীবী হিসেবে শহীদ হননি, তিনি যুদ্ধক্ষেত্রে শহীদ হয়েছেন আর কি। তবে বুদ্ধিজীবী দিবসে তিনি শহীদ হন, এটা আর কি এইভাবে করে আমরা মনে রাখতে পারি বা এটা বলতে পারি, এই জন্য বললাম। কিন্তু যেটা বলছিলাম যে তিনি তাকে বুদ্ধিজীবী হিসেবে মারা হয়নি, তিনি যুদ্ধক্ষেত্রে আর কি শহীদ হয়েছেন আর কি। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন এবং মনে থাকবে আর কি। তাহলে মোটামুটি আমরা 7 জন বিশিষ্ট সম্পর্কে আমরা জেনে নিলাম। সুপ্রিয় বিসিএস প্রত্যাশী ভাই এবং বোনেরা, বিশেষ অন্যান্য আরও যত সরকারি চাকরি আছে, এই সমস্ত চাকরি যারা প্রত্যাশা করেন যাদের, তাই সেই সমস্ত ভাই এবং বোনদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি বলছি যে এরপরে আমি যে ভিডিওটি দেবো বাংলাদেশ বিষয়গুলি সাধারণ জ্ঞানের যে বাংলাদেশ বিষয়গুলি থেকে যে ভিডিওটি এরপরে আমি আপলোড করতে যাচ্ছি, একদম রেডি করা আছে, সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের এর পরপরই যেটি দেবো সেটা হলো মুক্তিযুদ্ধের 11টি যে সেক্টর আছে, সেটা আপনারা সবাই জানেন। এই মুক্তিযুদ্ধের 11টি সেক্টর সম্পর্কে আমি আর একটি ভিডিও দেবো, এরপরে ভিডিওটি দেবো। আশা করি আপনারা আমার সাথে যুক্ত থাকবেন, আব্দুর রহিম একাডেমির সাথে যুক্ত থাকবেন। আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই আপনার এই ভিডিওটি ভালো লেগেছে, তাই আপনারা অবশ্যই আমার এই ভিডিওতে লাইক দেবেন এবং আপনাদের ভালো লাগাটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর হচ্ছে আপনাদের বন্ধুবান্ধব যারা আছে, যারা চাকরি প্রত্যাশী ভাই এবং বোনরা আছেন, সবার কাছে এটা শেয়ার করে দেবেন। এতটুকু আমার ছোটো এটা রিকোয়েস্ট, এতটুকু রিকোয়েস্ট আমার থাকবে। আর আপনারা কমেন্ট করলে বা লাইক দিলে আমার অবশ্যই ভালো লাগে, এটা আমার রিকোয়েস্ট থাকবে আর কি। তাহলে পরবর্তীতে যে ভিডিও, এরপরে যে ভিডিওটি সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের 11টি সেক্টর। মাই ডিয়ার বিসিএস এক্সামিনিজ, সুপ্রিয় বিসিএস প্রত্যাশী ভাই ও বোনেরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, তাই আমার যে রিকোয়েস্টটা ছিল সেটা আমি পুনরাবৃত্তি করছি না। আপনারা অবশ্যই আমার এই চ্যানেলে কী করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন এবং ভালো ভালো কমেন্টস করবেন। পরবর্তী অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। এই আশা এই কামনা করছি। তাহলে আজ এ পর্যন্ত। থ্যাংক ইউ এভরিবডি, গুড বাই, সি ইউ অ্যাগেন।